জামালপুরে 3 মানবতা বিরোধী অপরাধীর ফাঁসি, 5 জনের আমৃত্যু কারাদণ্ড, পলাতকদের ধরতে ইন্টারপোলের সহায়তা নেওয়ার নির্দেশ। 3 জনের মৃত্যুদণ্ড সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়েছে এবং বাকি 5 জনের বিভিন্ন চার্জের মাধ্যমে তাদের উপরে যাবজ্জীবন আমৃত্যু কারাদণ্ড তাদেরকে দেওয়া হয়েছে। হাজারীবাগ থেকে ট্যানারি না সরানো পর্যন্ত দৈনিক 10,000 টাকা জরিমানা গুনতে হবে প্রতিটি কারখানাকে, আপিল বিভাগের নির্দেশ। বিকাশে লেনদেন নিয়ে প্রতারণার অভিযোগ, টাকা খোয়া যাচ্ছে ভুয়া খুদে বার্তায়, নিরাপত্তা বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের। তুরস্কের সেনা অভ্যুত্থানের চেষ্টায় আবারও চালু হতে পারে মৃত্যুদণ্ড, নিহতদের শেষকৃত্যানুষ্ঠানে প্রেসিডেন্টের আভাস। শুভেচ্ছা, আমন্ত্রণ নিউজ 24-এ। দর্শক শিরোনাম শুনছিলেন এতক্ষণ, আর আপনাদের সঙ্গে আছি আমি রিদওয়ানা বিনতে জলিল। আরএফএল ওয়াটার পাম্প, পানি দেবে টেনশন নয়। বিস্তারিত। মুক্তিযুদ্ধে মানবতা বিরোধী অপরাধে এবার জামালপুরের 3 রাজাকারকে মৃত্যুদণ্ড দিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, আর অন্য 5 জনকে দেয়া হয়েছে আমৃত্যু কারাদণ্ড। তবে দণ্ডিত 8 জনের 6 জনই পলাতক, তাই তাদের ধরতে প্রয়োজনে ইন্টারপোলের সহায়তা নেওয়ারও নির্দেশ দেন ট্রাইব্যুনাল। আর এই রায়ে সন্তুষ্ট রাষ্ট্রপক্ষ, তবে আপিল করার কথা জানালেন আসামি পক্ষের আইনজীবী। 1971 সালে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী জামালপুরের আলবদর নেতা শরীফ হোসেন সহ 8 জনের বিরুদ্ধে বিচার শুরু হয় গত বছর অক্টোবরে। তাদের বিরুদ্ধে অভিযোগ, স্বাধীনতা যুদ্ধের সময় তারা জামালপুরে আলবদর বাহিনী ও শান্তি কমিটি গঠন করেন। আলবদরদের প্রশিক্ষণ দিয়ে স্থানীয় প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউট হোস্টেল ও আশেক মাহমুদ কলেজে গড়ে তোলেন নির্যাতন কেন্দ্র। 7 মাস পর সেই মামলার রায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আশরাফ হোসেন, আব্দুল মান্নান ও আব্দুল বারীকে মৃত্যুদণ্ড দেন। এদের সবাই পলাতক। বাকি 5 জনকে দেওয়া হয় আমৃত্যু কারাদণ্ড। এদের মধ্যেও পলাতক 3 জন। তাই তাদেরকে ধরতে প্রয়োজনে ইন্টারপোলের সহায়তা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ মহাপরিদর্শককে নির্দেশ দেন ট্রাইব্যুনাল। 8 জনেরই শাস্তি আমরা নিশ্চিত করতে পেরেছি। যে কনভিকশন রেট আমরা পেয়েছি তাতে দেখা যাচ্ছে 8 জন আসামির মধ্যে 3 জনের মৃত্যুদণ্ড সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়েছে এবং বাকি 5 জনের আমৃত্যু কারাদণ্ড তাদেরকে দেওয়া হয়েছে। পুলিশ আইজির মাধ্যমে, ইন্টারপোলের হোম সেক্রেটারির মাধ্যমে তাদের ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করবার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। আসামি পক্ষের আইনজীবী জানান, রায়ের বিরুদ্ধে তারা আপিল করবেন। আমার আসামির বিরুদ্ধে 3টা অভিযোগ ছিল, 1, 3 এবং 5। 1 এবং 5 নম্বর অভিযোগ থেকে মাননীয় ট্রাইব্যুনাল সমস্ত সাক্ষ্য প্রমাণ পর্যালোচনা করে আমার আসামিদেরকে খালাস প্রদান করেছেন এবং 3 নম্বর চার্জে আজীবন কারাদণ্ড প্রদান করেছেন। আমি মনে করি এবং আমার আসামির ইনস্ট্রাকশন হলো যে এই অভিযোগের বিরুদ্ধে উনি মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করবেন। মানবতা বিরোধী অপরাধের ঘটনায় এ নিয়ে 25টি রায় ঘোষণা করলেন ট্রাইব্যুনাল, যেখানে মৃত্যুদণ্ড সহ বিভিন্ন শাস্তি দেওয়া হয়েছে 42 জনকে। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। এদিকে এই রায়ে অসন্তুষ্ট গণজাগরণ মঞ্চের নেতারা দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সন্ত্রাস এবং জঙ্গিবাদ বিরোধী গণসংযোগ চলাকালে এ মনোভাবের কথা জানান মঞ্চের মুখপাত্র ডক্টর ইমরান এইচ সরকার। দাবি জানান, আমৃত্যু কারাদণ্ড পাওয়া 5 আসামির রায়ের বিরুদ্ধে আপিল করে তাদের সর্বোচ্চ সাজা নিশ্চিত করার। হলেও সত্যি যে যুদ্ধাপরাধীরা পলাতক রয়েছে শুধুমাত্র তাদেরই মৃত্যুদণ্ডের রায় হয়েছে এবং বাকি 5 জন যুদ্ধাপরাধী যারা আটক আছে তাদের আমৃত্যু কারাদণ্ডের রায় হয়েছে। এটা কিভাবে এই রায়টি হলো আমার কাছে বোধগম্য নয়। সুতরাং সেই ধারাবাহিকতায় এই রায় হলো কিনা এটা আমাদেরকে খতিয়ে দেখতে হবে। রাজধানীর হাজারীবাগ থেকে সাভারে ট্যানারি না সরানো পর্যন্ত প্রতিটি ট্যানারি মালিককে দৈনিক 10,000 টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। এই অর্থের অর্ধেক লিভার ফাউন্ডেশন বাংলাদেশকে দিতে নির্দেশ দেওয়া হয়েছে। প্রধান বিচারপতির নেতৃত্বে 4 সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন। এর আগে 16 জুন হাজারীবাগের 154টি ট্যানারির মালিককে একই কারণে দৈনিক 50,000 টাকা করে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছিল। এর বিরুদ্ধে লিভ টু আপিল করে ট্যানারি মালিকদের সংগঠন তাদের এই আপিল নিষ্পত্তি করে 50,000-এর বদলে 10,000 টাকা জমা দেওয়ার নির্দেশ দেন আপিল বিভাগ। 2001 সালে হাইকোর্টের এক রায়ে সাভারে ট্যানারি সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। পরে কয়েক দফায় স্থানান্তরের সময় বাড়ানো হয়।
আদালত এটি তাদের আপিলটি নিষ্পত্তি করে দিয়েছেন এবং শুধুমাত্র 50,000 টাকার যে জরিমানা ছিল সেটিকে কমিয়ে 10,000 টাকা করে দেওয়া হয়েছে। আর কোনো স্থগিতাদেশ দেননি, আর অন্যান্য আদেশ বহাল আছেন। অর্থাৎ এখন থেকে প্রতিটি ট্যানারি যতদিন পর্যন্ত তারা এখান থেকে না সরাবে ততদিন পর্যন্ত প্রতিদিন 10,000 টাকা করে ক্ষতিপূরণ সরকারের কোষাগারে জমা দিতে হবে। 100 বছরও কিচ্ছু হবে না। A1 থ্রেড পাইপ, লাইফ যাবে, পাইপ যাবে না। বাংলাদেশ এবং ভারতের কোনো আসামি কিংবা বন্দি বিনিময়ের ক্ষেত্রে এখন আর প্রমাণ হাজির করতে হবে না, বরং শুধু আদালতের সমন জারি এবং গ্রেফতার পরোয়ানা থাকলেই আসামি বা বন্দি বিনিময় করা যাবে। এমন বিধান রেখে বাংলাদেশ এবং ভারতের মধ্যে বহিঃসমর্পণ চুক্তির একটি ধারা সংশোধন করেছে মন্ত্রিসভা, যার লক্ষ্য দুদেশের মধ্যে আসামি হস্তান্তরের প্রক্রিয়া সহজ করা। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান। এদিকে সিনিয়র স্টাফ নার্স পদে বিশেষ কোটায় কোনো যোগ্য প্রার্থী না পাওয়া গেলে মেধাবী কোটা থেকে তা পূরণ করা হবে বলেও জানান তিনি। এছাড়া বাংলাদেশ পাট গবেষণা আইনের খসড়ায় অনুমোদনও দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিসভার এ নিয়মিত বৈঠক হয়। স্টেটের উপর একটা বাইন্ডিং ছিল, এখন ওই বাইন্ডিংটা ওপেন করে দেওয়া হলো। এখন বলা হলো যে না, ওয়ারেন্ট থাকলেই যদি সরকার মনে করে, যেমন বাংলাদেশ সরকার একজন একিউজড সে ভারতে থাকে, বাংলাদেশে তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়ে গেছে, আমরা তাকে চাই এখানে ট্রায়াল ফেস করার জন্য, তখন ওই ভারত সরকার তাকে আমাদের কাছে হ্যান্ড ওভার করবে। অনুরূপভাবে ভারত সরকার যদি কারোর বিরুদ্ধে ওয়ারেন্ট থাকে এরকম লোককে চায়, আমরা তাকে হ্যান্ড ওভার করব। খুলনা বিভাগে দীর্ঘদিন ধরে নিখোঁজ 23 জনের তালিকা তৈরি করেছে পুলিশ। তারা জঙ্গি কর্মকাণ্ডে জড়িত কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। আর এছাড়া জঙ্গি তৎপরতা রোধে চলছে ভাড়াটিয়াদের ছবি এবং তথ্য সংগ্রহের কাজ। বিশেষ নজরদারিও বাড়ানো হয়েছে কারাগারে থাকা জঙ্গি, শিক্ষা প্রতিষ্ঠান আর ছাত্রাবাসে। গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলার সাথে জড়িতদের কয়েকজন নিখোঁজ ছিলেন দীর্ঘদিন। বিষয়টি জানার পর নড়ে চড়ে বসেছে প্রশাসন। উদ্যোগ নেওয়া হয়েছে নিখোঁজদের তালিকার তৈরি। এরই ধারাবাহিকতায় খুলনা বিভাগের 23 জনের তালিকা তৈরি করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এদের মধ্যে খুলনা জেলায় 4, মহানগরীতে 7, যশোরে 6, ঝিনাইদহে 4 এবং চুয়াডাঙ্গায় খোঁজ নেই 2 জনের। তাদের ছবি সংগ্রহ করে অনুসন্ধান চলছে। নিখোঁজ সকলেই যে জঙ্গি তৎপরতার সাথে জড়িত ঠিক তা না। এটাকে আমরা আরো সুন্দর করার জন্য, কাজটিকে আরো বস্তুনিষ্ঠ করার জন্য যেটা করছি এই মুহূর্তে, সেটা হচ্ছে যে যাদের ছেলে বা নিকটতম আত্মীয় স্বজন যারা নিখোঁজ আছে এই মুহূর্তে তাদেরকে আমরা ডাকতেছি, তাদের সাথে কথাবার্তা বলতেছি। জঙ্গি তৎপরতা রোধে ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। নজরদারি বাড়ানো হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান ও ছাত্রাবাসে। কোনো বাড়িতে যদি কোনো জঙ্গি ওনারা ভাড়া দিয়ে থাকেন, যদি ওই বাড়িতে কোনো বিস্ফোরক বা কোনো অস্ত্র পাওয়া যায়, বাড়ির মালিক হিসাবে উনি বাড়িতে বসবাস করুন বা না করুন, উনি এই ক্ষেত্রে আসামি হবেন। এছাড়া কারাবন্দী জঙ্গি ও তাদের স্বজনদেরকেও নজরদারিতে রাখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। ওনাদের সাথে যদি কারো সাক্ষাৎকার করতে আসেন, কে সাক্ষাৎকার করতে আসেন তার নাম ঠিকানা আগে আমাদেরকে দিবেন। কোনো জঙ্গির সাথে যিনি সাক্ষাৎকার করতে আসবেন, যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বিদেশি নাগরিক ও ধর্মীয় প্রতিষ্ঠানেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দিন দিন জনপ্রিয় হচ্ছে মোবাইল ব্যাংকিং সেবা। এ ধরনের সেবা দানকারী একটি প্রতিষ্ঠান বিকাশ। তবে এতে হয়রানির অভিযোগও যেন কম নয়। আর ভুয়া খুদে বার্তায় অহরহ টাকা হারাচ্ছেন অনেকেই। তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞরা এই ব্যাপারে বলছেন, নিরাপত্তা ব্যবস্থায় পরিবর্তন আনলেই কেবল ঠেকানো সম্ভব এই প্রতারণা। আর বিকাশ কর্তৃপক্ষের পরামর্শ, সচেতন হতে হবে ব্যবহারকারীদের। আনিসুর রহমানের রিপোর্ট। বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ওবায়দুর রহমান সবুজ। ঈদ বোনাসের 10,000 টাকা গেল 15 জুন বিকেলে এজেন্টের মাধ্যমে নিজেরও ছোট বোনের বিকাশ অ্যাকাউন্টে ক্যাশ ইন করেন। সাথে সাথেই খুদে বার্তা আসে জমা হওয়ার। কিন্তু একই দিন রাত 8টার কিছু পরে টাকা জমা হওয়ার আরেকটি খুদে বার্তা আসে সবুজের বিকাশ অ্যাকাউন্টে। আর একটু পরে আসে একটি ফোন। বলা হয় ভুল করে টাকা পাঠানো হয়েছে সবুজের অ্যাকাউন্টে। অনুরোধ করা হয় দ্রুত ফেরত পাঠানোর। ওই সময় ব্যালেন্স চেক করার চেষ্টা করলেও নেটওয়ার্কে সমস্যার কারণে ব্যর্থ হন সবুজ। বিশ্বাস করে টাকা পাঠিয়ে দেন ফোন কলারের বিকাশ অ্যাকাউন্টে। ওদিকে একই সময়ে একইভাবে প্রতারিত হন সবুজের ছোট বোনও।
5,400 টাকার কোনো মেসেজ আসছে? তো আমি বলছি যে আমি চেক করছি একটু পরে যে হ্যাঁ আসছে। তো উনি আমার ফোন দিয়ে বলছে যদি হয় তা আপনি এই টাকাটা পাঠাই দেন, এটা হচ্ছে ঢাকা মেডিকেলে যাবে। জিডি করবো বললাম জি ঠিক আছে জিডি করলাম। জিডি করার পর আমার কি কত দূর পরিমাণ সুরাহ সেটা আমি বুঝতে পারতেছি না। পরে বললো যে ভাই জিডি করার পর আমি বড় যে এই তারে সিমটা লক করে দেবো। বিকাশ লেনদেনে এভাবে প্রতারিত হওয়ার অভিযোগ করছেন গ্রাহকরা, যার ভুক্তভোগী খোদ এজেন্টরাও। আমি তো বুঝার কোনো সিস্টেমই নাই। টেট অফিসের নাম্বার কল আসছে, আমরা যার নাম্বারে টাকা পাঠাই, টাকা দিলে বিকাশওয়ালা টাকা দিয়ে আমারে, সেই নাম্বারে ওদের কল আসছে। বিকাশ পার্সোনাল নাম্বার ইউজ করে পার্সোনাল নাম্বার কল আসছে। অ্যাকাউন্ট নাম্বার বলে দেয়, ব্যালেন্স কত আছে এগুলো বলে দিলে ওরা আবার নাম্বার করতে বলে যে আপনি এইভাবে ডায়াল করলে আমাদের কমিশন বাড়ানো হয়েছে, মানে অফিসে কথা বলে ইয়া করে। তো এইভাবে ডায়াল করলে দেখা যায় মানে টাকা যাতে সব চলে যায় ব্যালেন্স থেকে। বিকাশ কর্তৃপক্ষ বলছে বিশেষ ধরনের সফটওয়্যার ব্যবহার করে যে কারো নম্বর হ্যাক করে ফোন কল বা খুদে বার্তা পাঠানো সম্ভব। তাই গ্রাহকদের সচেতন হওয়ার পরামর্শ দিলেন বিকাশের এই মুখপাত্র। কিছু কিছু গ্রাহকরা আমাদের প্রতারণা করার চেষ্টা করছে এবং কিছু কিছু ক্ষেত্রে তারা সফল হয়েছে এবং আমরা এই বিষয়টা অবগত, এই বিষয়ে আমরা কাজ করছি। বিভিন্নভাবে আমরা তাদের সচেতনতার চেষ্টা চালাচ্ছি। খুব শীঘ্রই আমরা প্রচারণামূলক কার্যক্রম চালাবো। অলরেডি আমাদের আছে এটা, আমরা কাস্টমারদের বা এজেন্টদের SMS দিচ্ছি। গ্রাহকরা মনে করেন অ্যাকাউন্ট বাড়াতে প্রচারণা থাকলেও জালিয়াতি বন্ধে বিকাশে নেই তেমন কোনো উদ্যোগ। আর একজন তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ বলছেন প্রতারণা হ্রাস টানতে বিকাশ দায় এড়াতে পারে না। জনগণকে কিন্তু সিকিউরিটি দিয়েই এই বিজনেসটা শুরু করেছে। বিকাশ কিন্তু বলেছে যে তোমার টাকা নিশ্চয়তা আমি দিচ্ছি, টাকা পৌঁছাই দেবো, তার বিনিময়ে কমিশন দেব। কাজে এটা বিকাশের দায়িত্ব যে কোনো মূল্যে হোক এই টাকা সিকিউরিটি সংরক্ষণ করা। অধ্যাপক মাহফুজুল মনে করেন প্রতারকদের বিকাশ অ্যাকাউন্টের তথ্য নিয়ে তদন্ত করলেই অপরাধ চক্রটি ধরা পড়বে। এই কাজটা বিকাশ ইজিলি করতে পারে এবং এই কাজটা করার জন্য বিকাশকে প্রযুক্তিগত সহায়তা দিতে হবে। আনিসুর রহমান, চ্যানেল 24, ঢাকা। মিষ্টি দুষ্টু ভালোবাসায় ডেকো ক্ষীর কুকিজ। নিউজ 24 দেখছেন। বানের জলে ভেসে এসেছে বন্য হাতি, আশ্রয়ের খোঁজে দিগ্ভ্রান্ত, ঘুরছে চরে চরে, কিন্তু আশ্রয় মিলছে না যেন কোথাও। ভারত থেকে প্রায় 3 সপ্তাহ আগে ভেসে আসা হাতিটি এখন আটকা পড়ে আছে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার একটি দুর্গম চরে। বহু পথ পাড়ি দেয়া প্রাণীটি উদ্ধারে দুই দেশের মধ্যে এখন চলছে কথা চালাচালি। শিগগিরই বাংলাদেশে আসবে ভারতীয় বন বিভাগের একটি প্রতিনিধি দল। দর্শক, মোহন আকন্দ এবং আনোয়ার হোসেন মিন্টুর তথ্য এবং ছবিতে নাজমুস সাকিবের রিপোর্ট দেখব আমরা। বানের জলে ভেসে আসা এই বুনো হাতির ঠিকানা এখন যমুনা নদীর দুর্গম চরাঞ্চল। গত 26 জুন ভারতের আসাম থেকে কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদের চরবাগুড়া চরে ভেসে আসে হাতিটি। ব্রহ্মপুত্রের আশপাশ এলাকা ঘুরে এখন আছে সারিয়াকান্দির চর কাশিয়াবাড়ি গ্রামে। এলাকাবাসী জানায় চরের কাশবনে মহিষ মনে করে আনতে যায় স্থানীয়রা। কাছে যেতেই তেড়ে আসে বুনো হাতিটি, পরে নিরাপদ দূরত্বে অবস্থান নেয় তারা। আসে দেখি যে মোষের মতন দেখা যায় নদীতে ভাইসে আসে। আমরা লোকানো ওইখানে যাই, লোকানো যাওয়ার পরে হাতি মানে হুক্কার ছেড়ে ওঠে, তাতে আমরা দেখি যে হাতি। আগে ছিল ওই পারে চরে নোয়ার চর যাকে বলে, তো নোয়ার চর থেকে নদীর সাথে খবর পেয়ে আশেপাশের এলাকা থেকে হাতিটিকে কেউ কেউ ব্যবস্থাও দেখতে পাই না, এটা দেখে আসি একটু। আপনাদের সাথে আসছি আর দেখি সত্যি হাতি আসছে এখানে। হাতি পর্যন্ত কোনো ক্ষতি করে না, তবে করবে না তার কোনো গ্যারান্টি নেই। ফরেস্টের অফিসাররা অনেক লোক আইলো, এসে দেয়া সাক্ষাৎ করলো, পুলিশ আইলো, কিন্তু হাতিটা কন্ট্রোলে তারা নিবার পারেনি। বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের দাবি, বিষয়টি তারা নজরে রাখছেন। যোগাযোগ করা হচ্ছে ভারতীয় কর্তৃপক্ষের সাথেও। ওর যাতে কেউ ক্ষতি করতে না পারে সেই ব্যবস্থা আমরা নিচ্ছি। আমাদের লোকজন আছে এবং স্থানীয় লোককে আমরা মোটিভেট করতে চেষ্টা করছি। তা আশা করি যদি সবার থাকে আমাদের প্রতি, মানে বন্যপ্রাণীর প্রতি প্রীতি থাকে সবার, আশা করি কোনো সমস্যা হবে না। দলছুট এই বুনো হাতি উদ্ধারে আন্তরিকতার কোনো ঘাটতি নেই বলেও জানান এই কর্মকর্তা। নাজমুস সাকিব, চ্যানেল 24। দেশের বাইরের খবর। তুরস্কের সেনা অভ্যুত্থান চেষ্টায় দেশটিতে আবারও চালু হতে পারে মৃত্যুদণ্ড। এই ঘটনায় নিহতদের শেষ কৃত্যানুষ্ঠানে দেয়া ভাষণে এমন আভাস দিয়েছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। এরদোগান বলেন, যারা বিদ্রোহের চেষ্টা করেছে তাদের অবশ্যই কড়া মূল্য দিতে হবে। ইস্তাম্বুলে এরদোগানের পক্ষে বিক্ষোভে বিদ্রোহের পরিকল্পনাকারীদের মৃত্যুদণ্ডের দাবি জানানো জনতার উদ্দেশ্যে তিনি বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় সিদ্ধান্ত তৈরি হয় জনগণের মতামতের ভিত্তিতে।
আর তাই বিরোধী দলের সাথে আলোচনার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে ব্যর্থ অভ্যুত্থানের পর এ পর্যন্ত ৬,০০০ জনকে গ্রেফতার করা হয়েছে, যাদের মধ্যে উচ্চপদস্থ সেনা কর্মকর্তারাও রয়েছেন। সমালোচকদের দাবি, এই সুযোগে বিরোধীদের সমূলে নির্মূল করবে বর্তমান সরকার। এ পর্যায়ে একটা বিরতি নিয়ে ফিরে এসে জানাবো, ময়মনসিংহের ২টি আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ চলছে, কেন্দ্রে কেন্দ্রে নিরাপত্তা। বিরতির পর ফিরলাম নিউজ 24-এ। জাতীয় ঐক্য নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য জাতিকে হতাশ করেছে বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সরকার এবং বিরোধী দলের আলাদা আলাদা ঐক্য সন্ত্রাস দমনে সক্ষম হবে না। রোববার সংবাদ সম্মেলনে দেয়া প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়া জানাতেই আয়োজন করা হয় এই সংবাদ সম্মেলনের। এতে নজরুল ইসলাম খান বলেন, সরকারের ভ্রান্ত নীতির কারণেই দেশ জুড়ে সন্ত্রাস বিস্তৃত হয়েছে, সমাজে সৃষ্টি হয়েছে অনাকাঙ্ক্ষিত অস্থিরতা। এখন সরকার দাম্ভিকতা দেখিয়ে একাই সন্ত্রাস দমনে সফল হবে বলে মনে করছে, কিন্তু বিরোধী দলগুলোর সাথে ঐক্য ছাড়া তা সম্ভব নয়। গোয়েন্দা তথ্য থাকার পরও জঙ্গি হামলা ঠেকাতে না পারার সমালোচনা করেন তিনি। আমরা বলতে চাই যে শুধু তারা পারবে না, শুধু আমরাও পারবো না, আমরা সবাই মিলে পারবো। জনগণের সর্বাত্মক ঐক্যই শুধু এটা প্রতিরোধ করতে পারে। কিন্তু এখন তারা যদি একসাথে করতে রাজি না হয়, তাহলে তো আমাদের অবস্থান থেকে আমাদের যে দায়িত্ব, সে দায়িত্ব পালনের চেষ্টা করতে হবে। কিন্তু জনগণকে আমরা বলতে থাকবো, যদি সেই চেষ্টা খুব বেশি সফল না হয়, তাহলে তার দায়িত্ব কার, এটা আমরা জনগণকে বলতে থাকবো। ময়মনসিংহ ১ এবং ৩ আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ চলছে। সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত। সকাল থেকে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন ভোটাররা। খারাপ আবহাওয়ার কারণে সকাল থেকে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে তা বেড়েছে। এদিকে ভোট নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্য। ময়মনসিংহ ১ আসনে ৩,৬২,০০০ এবং ময়মনসিংহ ৩ আসনে ভোটার রয়েছেন 2,26,০০০। সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিনের মৃত্যুতে ময়মনসিংহ ১ আসনটি শূন্য হয়, আর সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মুজিবুর রহমান ফকিরের মৃত্যুতে শূন্য হয় ময়মনসিংহ ৩ আসন। দর্শক, এই বিষয়ে আরো জানাতে ময়মনসিংহ থেকে সরাসরি যোগ দিচ্ছেন রকিবুল হাসান রুবেল। রুবেল, ভোট গ্রহণের আর মাত্র বাকি 2 ঘন্টারও কম, তো এই শেষ মুহূর্তে এসে আমাদেরকে জানাবেন সেখানকার অবস্থা। জি রেজওয়ানা, যদিও ভোট গ্রহণের সময় আর মাত্র 2 ঘন্টা সময় আছে, তো 2 ঘন্টা সময় থাকলেও প্রার্থীরা যতটুকু আশা করেছিল যেমন ভোট কাস্ট হবে, কিন্তু সেরকম আসানো ভোট কাস্ট হয়নি। আমি এখন অবস্থান করছি ময়মনসিংহের গৌরীপুর তাঁতকুলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে। এই ভোট কেন্দ্রের প্রিসাইডিং অফিসারের সাথে আমি কথা বলেছি। উনি জানিয়েছেন এই কেন্দ্রে 2853টি ভোট রয়েছে। তো এখন পর্যন্ত মাত্র 800 ভোট কাস্ট হয়েছে এই কেন্দ্রে বলে জানিয়েছেন প্রিসাইডিং অফিসার। তাছাড়াও সকাল থেকে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে কিছু কিছু ভোটার ভোট কেন্দ্রে এসেছে। তবে প্রার্থীরা যেমনটি বলেছিলেন যে 60 থেকে 70% ভোট তারা কাস্ট হবে, কিন্তু এখন পর্যন্ত এই কেন্দ্র সহ বেশ কয়েকটা কেন্দ্র আমি ঘুরে দেখেছি, কিন্তু কোনো কেন্দ্রেই 50% ভোট এখনও কাস্ট হয়নি। তাছাড়াও ভোট গ্রহণের লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনী যথেষ্ট তৎপর ছিল। প্রতিটি কেন্দ্রে বিপুল পরিমাণ পুলিশ আনসার মোতায়েন রয়েছে, পাশাপাশি র্যাব এবং বিজিবি টহল ছিল লক্ষণীয়। এখানে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এবং ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ময়মনসিংহের এবং হালুয়াঘাট 2টা আসনেরই বেশ কিছু কেন্দ্র তারা পরিদর্শন করেছে। তারাও আশা করেছিল যেহেতু খারাপ আবহাওয়া, বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি বাড়বে, কিন্তু আমরা বেশ কিছু কেন্দ্র আমরা ঘুরে দেখেছি, কিন্তু সেরকম ভোটারদের উপস্থিতি কোনো কেন্দ্রে আমরা লক্ষ্য করিনি। তাছাড়াও আরেকটি জিনিস আপনাকে জানিয়ে রাখি যে ময়মনসিংহ 3 আসনের যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী উনি বেলা 2টার দিকে এক সাংবাদিক সম্মেলন করে উনি ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।
তাছাড়াও আরেকজন স্বতন্ত্র প্রার্থী আছে, উনিও কিছুক্ষণের মধ্যে সাংবাদিক সম্মেলন করে উনিও ভোট বর্জনের ঘোষণা দিবেন। রেজওয়ানা। রুবেল, আপনাকে ধন্যবাদ। এখনো যেহেতু 1 ঘন্টা 30 মিনিটের মতো সময় আছে, নিশ্চয়ই ভোটগুলো সম্পূর্ণ হবে, ভোট নেওয়া। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন। পুলিশের দাবি তিনি ডাকাত দলের সদস্য। আইন শৃঙ্খলা বাহিনী জানায়, ভোরে উপজেলার টান মান্দাইল এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে একদল ডাকাত, এমন খবরে অভিযান চালানো হয়। এ সময় উভয় পক্ষের মধ্যে গোলাগুলিতে নিহত হন ডাকাত সদস্য সাইফুল ইসলাম। আহত হন পুলিশের 2 সদস্য। উদ্ধার করা হয় দেশীয় অস্ত্র এবং গুলি। পুলিশের দাবি, নিহতের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। গেল 2 মাসে তিস্তায় বিলীন হয়েছে অন্তত 150 পরিবার। একই সাথে প্লাবিত হয়েছে 20টির মতো গ্রাম। রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নের কাজে আসেনি প্রতিরোধমূলক ব্যবস্থাও। আর এর ফলে ভাঙনের ঝুঁকিতে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান। আর এমন অবস্থায় নতুন বাঁধ নির্মাণ সহ ক্ষতিগ্রস্তদের সহায়তার দাবি জানিয়েছেন স্থানীয়রা। রংপুরের প্রত্যন্ত এলাকার তিস্তা তীরবর্তী চিলাখাল প্রাথমিক বিদ্যালয়ের 5ম শ্রেণীর শিক্ষার্থী মনিরা। বাড়ি গঙ্গাচড়া উপজেলার চিলাখাল চরে। বন্যায় অধিকাংশ এলাকা প্লাবিত হওয়ায় গেল 10 দিন ধরে স্কুলে আসতে তার ভরসা নৌকা। তীব্র স্রোত উপেক্ষা করে এমন ঝুঁকি নিয়ে প্রতিদিন স্কুলে আসছেন মনিরার অন্য সহপাঠীরাও। গেল মাস 2 অব্যাহত ভাঙ্গনে গঙ্গাচড়ার আলমবেদিতর, নোহালি, কোলকন্দ সহ 4টি ইউনিয়নের অন্তত 12টি শিক্ষা প্রতিষ্ঠান ঝুঁকিতে রয়েছে। স্থানীয়দের দাবি, ভাঙ্গন শুরু হওয়ার আগেই প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়ার। যদি এই প্রতিষ্ঠানগুলো কোনো ক্রমে ভেঙে যায়, তাহলে এই যে প্রায় 2000 শিক্ষার্থী আছে যারা আসলে শিক্ষা থেকে বঞ্চিত হবে। এখানে বন্যা হলেই মনে করেন বাচ্চারা স্কুলে আসতে অসুবিধা হয়, কারণ ডাইকগুলো তলে যায় এবং পানি হঠাৎ নদীর বেড়ে যায়, এটা বোঝা মুশকিল। ভাঙ্গনের কবলে পড়ে এরই মধ্যে বিলীন হয়েছে 150-র মতো পরিবার, প্লাবিত প্রায় 20টি গ্রাম। ক্ষতিগ্রস্ত হয়েছে কচুয়া বাজার, পাইকান হাজিপাড়া, পীরপাড়া সহ 46 কিলোমিটার বাঁধের 10টি পয়েন্ট। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের কাজ আর অনিয়মের কারণেই কাজে আসেনি প্রতিরোধ ব্যবস্থা। কাজও হয় না, ওই মাসের পাকে কারণ বাড়ি ঘুরে জায়গাও নেই, কোটে যায় কোটে না যায়, এগুলোই চলে। নদীর কাজ তো হওয়ার চাই বলে হয় না, আর নদীর কাজ যদি হইতো তাহলে বাকি যে লোকগুলো আছে তারা তো অবশ্যই একটা নিরাপদে থাকতে পারত। আমাদের বহু সম্পদ নদী গেছে, আমরা খুব অভাবী হয়ে গেছি। অবশ্য পানি উন্নয়ন বোর্ডের দাবি, শিক্ষা প্রতিষ্ঠান সহ নদী ভাঙ্গন রোধে কাজ চলছে জোরালোভাবে। একই সাথে স্থায়ী ভাঙ্গন রোধে 125 কোটি টাকা ব্যয়ে হাতে নেওয়া হয়েছে 7 কিলোমিটার দীর্ঘ একটি বাঁধ নির্মাণের প্রকল্প। যেখানে আমরা কাজ করতেছি সেখানে ভাঙতেছে না, বাট আদার জায়গায় আবার ভাঙতেছে। তবে আমরা আশা করতেছি যে আমাদের যে ডিপিপিতে পাস হয়েছে সেখানে আমাদের প্রায় 7 কিলোমিটার জায়গা প্রতিরক্ষা কাজ ধরা আছে। এই 7 কিলোমিটার কাজ করতে পারলে অনেকটাই আমাদের সেভ হবে। প্রতিরোধমূলক ব্যবস্থা ছাড়াও সরকারি সহায়তার দাবি জানিয়েছেন স্থানীয়রা। নাজমুল ইসলাম নিশাত, চ্যানেল 24, গঙ্গাচড়া, রংপুর। একদিকে উজানের ঢল, অন্যদিকে বাঁধে ভাঙন। বর্ষা মৌসুমে পানিবন্দী জীবনই যেন নিয়তি ফেনীর ফুলগাজীবাসীর। এরই মধ্যে ডুবে গেছে বেশ কয়েকটি গ্রাম, তাই দুর্ভোগ পৌঁছেছে চরমে। পানির অপর নাম জীবন। কখনো কখনো সেই পানি আবার হয়ে ওঠে দুর্ভোগের কারণ। একে তো উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল, অন্যদিকে নদী রক্ষা বাঁধে ভাঙন। সব মিলিয়ে দুর্বিষহ হয়ে উঠেছে ফেনীর ফুলগাজী উপজেলায় কয়েক হাজার মানুষের জীবন। গত কয়েক বছর ধরে মুহুরী নদীর একই স্থান দিয়ে বাঁধ ভেঙে পানি প্রবেশ করায় বন্যায় প্লাবিত হচ্ছে এ অঞ্চল। স্থানীয়রা জানায়, বাঁধের পাশ থেকে মাটি নেয়ায় এবারও প্লাবিত হয়েছে অন্তত 4টি গ্রাম। আমাদের চুলে ঘরে সবকিছুতে পানি থাকে, আমরা রাস্তার উপরে আসি, কোন রকমের নির্ভর করি, আমরা রাস্তাঘাটের দিন কাটাই, রাত কাটাই। এখন আমরা হতি সিজনে দুঃখ কষ্ট আছি, আমরা ঠিক মতন দুয়া পাত্রান দিয়ে খাইতাম পারি না। গ্রামবাসীর অভিযোগ, ফুলগাজী সদর ইউনিয়নের আশপাশ দিয়ে যাওয়া মুহুরী নদীর পাড়ে বাঁধ নির্মাণ না করায় প্রবল স্রোতে প্লাবিত হওয়ার ঝুঁকিতে রয়েছে আরও নতুন কিছু এলাকা। উত্তর বরিয়া যে গাঙের ভিতরে যে জনগণ আছে, এখানে 100 ফ্যামিলির মতন বসবাস করে। এরা সবসময় পানির মধ্যে ডুবি থাকে সবসময়। এখন 50-60 ফ্যামিলির মতন এখন ক্ষতিগ্রস্ত। পরিস্থিতি মোকাবেলায় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্থানীয় প্রশাসনের।
ওই এলাকা প্রোটেক্ট করার জন্য যাতে বন্যার পানি না ঢুকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি নির্দেশনা মোতাবেক, এবং টেকনিক্যাল যেটা করা যায় আমরা অবশ্যই করব। দুর্যোগ কাটাতে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এ পর্যায়ে আরেকটি বিরতি নিয়ে ফিরে এসে জানাবো। যুক্তরাষ্ট্রে বন্দুকধারী গুলিতে 3 পুলিশ নিহতের ঘটনায় সবাইকে শান্ত থেকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান বারাক ওবামার। নিউজ 24 দেখছেন। দর্শক, সচিবালয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। তাৎক্ষণিকভাবে পুলিশ সেখানে চলে গিয়েছিল, সেটাই কারণ ছিল আমাদের পুলিশ সব জায়গায় একটা অবস্থানে ছিল যে এই যে ঘটনায় যারা যে হোটেলে আক্রমণ করলো 3 মিনিটের মাথায় আমি বলছি এসআই ফারুক ওখানে হাজির হয়েছিল। তারপরে 10 মিনিটের মাথায় পরবর্তী তার বাহিনী তাকে যে সহযোগিতা করে তারা যে হাজির হয়েছিল। এই ঘটনাটাই হলো আমাদের ওখানে একটা এই ধরনের গোয়েন্দা তথ্য কিন্তু আমাদের রোজই আসে যে এইরকম হতে পারে, হবেই, এই ধরনের কথা কিন্তু গোয়েন্দা তথ্যে আসে না, হতে পারে। সেই জন্যই আমরা প্রিকশন নিয়ে থাকি। অবশ্যই তৎপরতা ছিল, আমি তো বারবার বলছি 3 মিনিটের মধ্যে যদি সেখানে আমাদের পুলিশের যে প্রশ্ন উঠেছে যে ওইরকম একটি সিকিউর জায়গা আপনি ওভাবে বলেছেন যে সেই জায়গাটিতে এত এরকম জঙ্গিরা ঢুকলো অস্ত্র সহ, মানে আমরা অস্ত্র কি প্রকাশ্যে নিয়ে গিয়েছে? গাড়িতেও যায়নি, ওরা হেঁটে হেঁটে, আমরা এখন যেটা দেখছি তারা হেঁটে হেঁটে গিয়েছে, 2-3 জন করে গিয়েছে। আমরা যে ক্যামেরাগুলোতে দেখেছি এখন, মানে এরা ব্যাকপ্যাকে, মানে এই অল্প বয়সের সবাই মনে করছে ছাত্র, আমার যা ধারণা। আর এটা কি একটা মানে রাস্তা, হাজার হাজার গাড়ি যেখানে যায়, সেখানে যদি আমি চেকপোস্ট বসাই তাহলে কি হবে? 3 মিনিট করে যদি একটা গাড়ি চেকপোস্টে থাকে তাহলে কি হবে? পুরা গুলশান ব্লক হয়ে যাবে। সেগুলো তো প্র্যাকটিক্যালিগুলো তো দেখবেন আপনারা, ডিফিকাল্টিসগুলো তো দেখবেন। গোয়েন্দা তথ্য অনুযায়ী আমাদের পুলিশ, সাদা কাপড়ে পুলিশ সব ওখান দিয়ে চতুর্দিক দিয়ে ছিল। ওই জায়গাতে হবে এমন তো কোনো ঘটনা নয়, আমরা ছিল ওইখানে, সবাই ছিল, যার জন্য 3 মিনিটের মধ্যে চলে গিয়েছিল। হ্যাঁ, হেঁটে গিয়েছিল। আমাদের এখন ক্যামেরায় যা দেখছি হেঁটে হেঁটে গিয়েছে। সাম্প্রতিক সময় ওই এলাকাগুলোতে সিকিউরিটি বাড়ানো হয়েছে, এটা কি আরেকটা কোনো তথ্য আছে? লোকদের আশা আমরা সোশ্যাল মিডিয়াগুলোতে দেখছি। আপনারাই তো তথ্য পাচ্ছেন, আপনাদের সেই তথ্য অনুযায়ী তো আপনার সমস্ত বাংলাদেশ আজকে তটস্থ হয়ে গিয়েছে। আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেভাবে প্রচারিত হচ্ছে, এতে মানুষ আতঙ্কিত হচ্ছে। শপিং বিভিন্ন জায়গা থেকে আপনারা কি বিডিআরসি কোনো মনিটরিং করছে? এটা যে বিভিন্ন জায়গায় মেসেজ দেওয়া হচ্ছে যে আগামী 48 ঘন্টার মধ্যে এই হবে সেই হবে, শপিং মলগুলো, এগুলো তো আপনারা প্যানিকটাকে আমলে নিচ্ছেন আপনারা? আমরা সবকিছুই আমলে নিই। আমরা যত ঘটনা কিংবা যত সংবাদ, যত তথ্য, কিংবা কেউ ইচ্ছা করে বলুক, কেউ বা উদ্দেশ্যমূলক বলুক, আমরা সবকিছুই আমলে নিই, সবকিছু আমরা বিশ্লেষণ করি। কথা বলছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। অন্য খবরে যাব। দক্ষ কর্মমুখী তরুণরাই দেশকে সমৃদ্ধশালী করতে পারবে। সকালে ইংরেজি দৈনিক ডেইলি স্টার এবং BYLC আয়োজিত আলোচনায় বক্তারা এ কথা বলেন। বক্তারা বলেন, দেশে যে পরিমাণ কাজের সুযোগ রয়েছে সেই পরিমাণ দক্ষ লোকবল নেই, ফলে চাকরির ক্ষেত্রে চাহিদা এবং যোগানের মধ্যে পার্থক্য দেখা দেয়। এজন্য কর্মমুখী শিক্ষার উপর জোর দেন তারা। একই সাথে দক্ষ নেতৃত্ব গড়ে তুলতে এই খাতে অধিক বিনিয়োগ জরুরি বলেও মত দেন তারা। আলোচনা সভায় ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম সহ বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আবার দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রের লুইজিয়ানায় বন্দুকধারী গুলিতে 3 পুলিশ নিহতের ঘটনায় সবাইকে শান্ত থেকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। হোয়াইট হাউস থেকে প্রচারিত টেলিভিশন ভাষণে তিনি এই আহ্বান জানান। বলেন, একের পর এক হামলায় দেশের পুলিশ কঠিন সময় পার করছে।
এই মুহূর্তে মার্কিনীদের মধ্যে বিভেদ তৈরি করে এমন কথা বলা থেকে বিরত থাকা উচিত। এদিকে বাটন রুজে এই হামলাকারীর পরিচয় শনাক্ত করা গেছে। গোভিন লং নামে এই হামলাকারী একজন কৃষ্ণাঙ্গ মার্কিনী। তিনি মেরিন সেনা হিসেবে দেশটির সামরিক বাহিনীতে 5 বছর কাজ করেছেন। হামলার আগে এক ভিডিও বার্তায় জানান, কোনো জঙ্গি গোষ্ঠীর হয়ে নয়, বরং ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়ে এই হামলা চালিয়েছেন। দর্শক, এই ছিল নিউজ 24।